ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। একটা কথা বলা হয় যে ভালো জাতের আম না খেলে আমের নাকি গুণগান করা যায় না। সত্যি বাঙালির রসনা তৃপ্তিতে আমের জুড়ি মেলা ভার। সামনেই কিন্তু আমের মরশুম আসছে এবং আমরা সকলেই জানি যে সব গাছে প্রায় মোটামুটিভাবে কম বেশি মুকুলও এসে গেছে। এই আম গাছ নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে ডক্টর শুভদীপ নাথ, সহ উদ্যানবিদ, মুর্শিদাবাদ। নমস্কার। নমস্কার। একটা কথা যেটা প্রথমেই শুরু করলাম যে ভালো জাতের আম না খেলে আমরা গুণগানও করতে পারবো না। আমাদের জেলার নিরিখে এবং আশপাশের জেলাগুলিকে যদি আমরা একটু আমাদের কাছে নিই বা ধরে নিই বা আজকের আলোচনার মধ্যে রাখি, তাহলে আপনি কোন কোন জাতের আম লাগানোর পরামর্শ দেবেন? দেখুন, আমরা সাধারণভাবে প্রথাগতভাবে আমাদের এখানে যে সমস্ত হিমসাগর, চম্পা, গোলাপখাস এ সমস্ত আমের জাতি কিন্তু চালু। আমাদের পার্শ্ববর্তী জেলা মালদা এবং মুর্শিদাবাদ, এই দুটি জেলাই ট্র্যাডিশনালি বা প্রথাগতভাবে আম চাষের জন্য অনেক দিন ধরে বিখ্যাত। ওখানে যে সমস্ত ভালো জাতগুলি ছিল তার থেকেই কিন্তু আমরা তার পার্শ্ববর্তী জেলা বীরভূম, বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত জেলায় আম চাষের প্রসার ঘটেছে এবং এই আমের জাতগুলি প্রচলিত ছিল। তার মধ্যে সবথেকে ভালো যেটি ব্যবসায়িক জাত বলা যেতে পারে বা সবথেকে বেশি প্রচলিত এবং জনপ্রিয় জাত হিমসাগর, তারই চল ছিল। তবে বর্তমানে কিন্তু যে সমস্ত নতুন নতুন হাইব্রিড এবং সংকরায়নের ফলে নতুন নতুন জাত উদ্ভব হয়েছে সেইগুলি এবং প্রতি বছর আম ফলদায়ী সেই রকম জাতই কিন্তু আমরা পরামর্শ দিয়ে আসছি চাষি ভাইদের জন্য। সেগুলোর ক্ষেত্রে আপনার আম্রপালি এই জাতটি সবথেকে ভালো এবং মল্লিকা জাতটিও খুব ভালো। মল্লিকা জাতটি একটু হয়তো পরবর্তীতে ফল আসে, তার জন্য আম্রপালি এখন কিন্তু আমরা মেন ব্যবসায়িক জাত হিসাবে বা প্রধান ব্যবসায়িক জাত হিসাবে আমরা কিন্তু বলে আসছি। একটা ছোট্ট জিজ্ঞাসা আমার আছে যে এই হাইব্রিড জাতগুলোর কথা আপনি যেমন বলছেন, আম্রপালি, মল্লিকা, খুব সুন্দর নামগুলো, এদের স্বাদ কীরকম? খুব সুন্দর স্বাদ, কারণ এগুলো সংকরায়ন যখন করা হয়েছে, এর যে হাইব্রিডাইজেশন করা হয়েছে বা সংকরায়ন যেটি করা হয়েছে সেটা এটা মাথায় রেখেই করা হয়েছে যে প্রতি বছর আম দেবে, ফলনও ভালো হবে এবং সবথেকে বড় কথা স্বাদের কথাটা মাথায় রেখে করা হয়েছে যেন স্বাদটা সমান থাকে, বেশি দিন রাখা যায়। পরিবহনের কথা চিন্তা ভাবনা করেও কিন্তু এর সংকরায়ন করা হয়েছে। তার ফলে চাষি ভাইদের যারা চাষ করবেন, যারা অল্প লাগাবেন বা যারা ব্যবসায়িক উদ্যোগে চাষ করবেন, তারা যেন মানে মানুষকে রসনার সঙ্গে সঙ্গে তাদের লাভের অঙ্কটাও বাড়ে, সেই কথা মাথায় রেখেই কিন্তু বিজ্ঞানীরা এগুলো উদ্ভাবন করেছেন। আমরা সকলেই জানি যে প্রকৃতির খামখেয়ালিপনা ও কৃষি জগৎ একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাঝে মধ্যেই কুয়াশা পড়ছে, মুকুল এসেছে গাছে। তো ঠিক এই অবস্থাটাতে মানে একেবারে প্রাথমিক পর্যায়ে যারা আম চাষ করছেন সেই আম চাষিরা কোন কোন দিকটাকে লক্ষ্য রাখবেন বা কি পরিচর্যা তারা গ্রহণ করবে? আপনি একদম সঠিক প্রশ্নটিই করেছেন। চাষি ভাইদের এবং যাদের একটি আম গাছও আছে তাদের কিন্তু এখন প্রধান জিজ্ঞাসা এটাই যে আগামী দিনে যে মুকুল এসছে বা কাউর একটু পরে আসবে, তারা কি পরিচর্যার মধ্যে করবেন। দেখুন, এই সময় কিন্তু আমাদের শীতকাল, মাঝে মাঝে কিন্তু আর্দ্রতার হেরফেরে কিছুটা কুয়াশা আমাদের পড়ছে, সেই জন্য কুয়াশার ফলে কিন্তু আমাদের রোগ আসতে পারে আমাদের গাছের মুকুলে এবং সেই ক্ষেত্রে আপনারা গুঁড়োচিতি রোগ আসতে পারে, যেটাকে আমরা পাউডারি মিলডিউ বলে থাকি। এই সমস্ত রোগের ক্ষেত্রে আপনাদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে। এর পরবর্তীকালেই যখনই আমরা সংক্রান্তিটা পেরিয়ে যাওয়ার পরে বা যখন আমরা দেখতে পাবো যে একটু তাপমাত্রা বাড়ছে, তখন কিন্তু যে জাপ পোকা বলা হয় যেগুলোকে বা ছুটকি পোকা, সেগুলোর কিন্তু উপদ্রব বাড়বে। আমরা দেখবেন যে আমরা রাস্তাঘাটে চলে যেতে গেলে বা আমরা যখন আমের বাগান দিয়ে হাঁটবো তখন দেখা যাবে যে চোখে মুখে পোকা এসে পড়ছে, আটকে যাচ্ছে। তাহলে এই দুটির ক্ষেত্রে আমরা এখন থেকেই কিন্তু সচেতনতা এবং তার সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনা নিতে হবে। যে ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো ভালো ছত্রাকনাশক যেমন কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেব বা সাইমক্সেনিল ম্যাঙ্কোজেব, এই ধরনের যে সমস্ত মিশ্র ছত্রাকনাশক এখন কিন্তু খুব ভালো কাজ করছে। এই মিশ্র ছত্রাকনাশক 1 থেকে 1.5 গ্রাম বা 2 গ্রাম প্রতি লিটার জলে এবং তার সঙ্গে একটি কিন্তু পোকা বা এই জাপ পোকা যেগুলো আসবে বা রস শোষণকারী পোকা যা পরবর্তীকালে মুকুলের কিন্তু ক্ষতি করবে, তার ক্ষেত্রে একটা ব্যবস্থা নিতে পারে। আমরা শুধুমাত্র অ্যাসিফেট ব্যবহার করতে পারি বা এখন নতুন ধরনের কীটনাশক বাজারে চলে এসছে, বুপ্রোফেজিন
তার সঙ্গে অ্যাসিফেট মেলানো আছে, বা ইমিডাক্লোরোপিড তার সঙ্গে অ্যাসিফেট মেলানো আছে, এগুলি 1.5 থেকে 2 গ্রাম বা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে এই ছত্রাকনাশকের সঙ্গে একবার কিন্তু স্প্রে করতে হবে আপনাদের। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন যে সমস্ত চাষি ভাইরা এই স্প্রের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু মানে স্প্রেতে মেশাবার যে আঠা পাওয়া যায় বা স্টিকার পাওয়া যায়, যাতে ভালোভাবে স্প্রেটা কার্যকারী হয়, সেই মানে আঠা বা স্টিকার দিয়ে স্প্রেটা করবেন এবং তার 15 দিন 20 দিন পরে কিন্তু আবার একবার স্প্রে করবেন। যদি দেখতে পান যে মুকুলে সাদা গুঁড়োচিতি রোগ এসছে, যেটিকে পাউডারি মিলডিউ আমরা বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু আপনারা থায়োফেনেট মিথাইল ব্যবহার করতে পারেন। রোগটি চোখে পড়লে এই থায়োফেনেট মিথাইল, বাজারে টপসিন রোগও বিভিন্ন নামে পাওয়া যায়, এই থায়োফেনেট মিথাইল মোটামুটিভাবে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে সঙ্গে সঙ্গে একবার স্প্রের ব্যবস্থা নিলে ভালো হবে। এবং স্প্রেটি আপনারা সাধারণভাবে একটু বিকাল দিকে করবেন, কারণ সকালবেলার দিকে মৌমাছির আনাগোনা থাকে এবং মৌমাছি থাকার ফলে কিন্তু আমাদের পলিনেশন বা পরাগযোগ ভালো হয়, তার ফলে ফলনেরও একটা কিন্তু তার মধ্যে প্রভাব আছে। আর কি কি ব্যবস্থাপনার মধ্যে পড়ে? এরপরে কিন্তু দেখা যাবে যে যখনই আমরা এখন শীতকালের পরবর্তীকালে যখন গরম বাড়তে শুরু করবে, ছোট মটর দানার মতো যখন আকৃতি আম হবে, তখন কিন্তু শুলি পোকা বা ফল ছিদ্রকারী পোকার কিন্তু আক্রমণ চলে আসবে। এই মটর দানা এবং তার পরবর্তীকালে মার্বেল সাইজের সময় থেকেই কিন্তু ফল ছিদ্রকারী পোকা বা শুলি পোকার আক্রমণ আসবে এবং গরম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুলি পোকার বংশবৃদ্ধিও হবে। এই দিকে কিন্তু চাষি ভাইদের একটু নজর রাখতে হবে। এখন দেখা যাচ্ছে যে মালদা, মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে বীরভূম, বর্ধমান, এই যে আমরা অববাহিকা যে জায়গাটা রয়েছে, তাতে কিন্তু এই শুলি পোকা একটা মারাত্মক আকার ধারণ করেছে। আমরা প্রাথমিকভাবে দেখা যায় যে চাষি ভাইরা পোকাটি দেখার পরে বা আক্রান্ত ফল দেখার পরেই কিন্তু তার জন্য ব্যবস্থা নিতে দৌড়াদৌড়ি করেন, কিন্তু তখন দেখা যায় যে কিছুটা হয়তো দেরি হয়ে গেছে। আমরা সবসময় চাষের ক্ষেত্রে বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে আমাকে আগাম ব্যবস্থাপনা নিতে হবে। চাষি ভাইরা যখনই ছোট মটর দানার মতো যখন আম ধরে গেছে, মানে যখন আমরা ফুল থেকে মটর দানার মতো আম চলে এসছে, তখন কিন্তু একটা এর প্রতিরোধী স্প্রে নিয়ে থাকবেন। এখন কিন্তু ট্রাইজোফস ডেল্টামেথ্রিন এই স্প্রে বাজারে চলে এসছে, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। 2 মিলিলিটার প্রতি লিটার জলে এক্ষেত্রেও কিন্তু একটু স্প্রেতে মেশাবার স্টিকার বা আঠা দিয়ে একবার প্রয়োগ করে রাখবেন, তাহলে দেখা যাবে যে পরবর্তীকালে সেই ধরনের পোকার আক্রমণটা কিন্তু হবে না। এছাড়া একটি পুরনো ওষুধও বাজারে চালু আছে, ডাইক্লোরোভোস, এটাও কিন্তু 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আঠার সঙ্গে ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন যখন কিন্তু ফুল অবস্থায় আছে, মানে মটর দানার আগের অবস্থাটা, ঠিক গুটি ধরবার আগের অবস্থাটা কিন্তু ফুলটা ফুটে যায়, মানে আমরা বলতে পারি মুকুল, তারপরে ফুল ফোটা, তারপরে কিন্তু ছোট ছোট গুটি আসা। এই ফুল ফোটা অবস্থায় কিন্তু স্প্রেটা করবেন না, তাহলে দেখা যাবে যে মৌমাছির আনাগোনাটা কমে যাবে, বা মৌমাছি আনাগোনা না করলে আপনার কিন্তু পরাগ সংযোগ কম হবে, এবং পরাগ সংযোগ কম হলে কিন্তু ফলনের উপর তার একটা প্রভাব কিন্তু অবশ্যই থাকে। তাহলে এই সময়টা কিন্তু লক্ষণীয়ভাবে প্রযোজ্য। আর আস্তে আস্তে গরম বাড়লে কিন্তু অন্যান্য সমস্যাও দেখতে পাওয়া যায়, যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে ফল ফাটা এবং ফল ঝরে পড়া। অনেক চাষি ভাই বলেন অনেক সময় তো গুটি অবস্থাতেই ঝরে পড়েন, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের ঝড়ের প্রাদুর্ভাব হবে, যে সময়টা আমাদের গরম বাড়তে শুরু করবে চৈত্র মাস, চৈত্র বৈশাখ মাসে, চৈত্র মাসের দিকে কালবৈশাখীর যে সময়টা, এবং ঠিক সেই সময়টার সঙ্গে কিন্তু ম্যাচ করে দেখতে পাবেন যে তখন কিন্তু মার্বেল আকারের বা তার থেকে একটু বড় আকারের কুশি আম যেগুলোকে আমরা বলে থাকি, সেই আকারের আম চলে আসছে। এবং সেই সময় ঝড়ের সঙ্গে সঙ্গে দেখা যায় যে প্রচুর ফল পড়ছে এবং ফল ফেটে যাচ্ছে। আমরা লক্ষণীয়ভাবে দেখবেন যে একটা গাছে যদি প্রচুর পরিমাণে মুকুল আসে, তাহলে কিছু সাধারণভাবে কিন্তু ফল ঝরে পড়বে, কিছু মুকুলও কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম, এটা স্বাভাবিক নিয়ম। সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যদি মানে গাছের ক্ষেত্রে যে ট্র্যাডিশনাল ভ্যারাইটি বা যেগুলো প্রথাগত জাত যেগুলো আমি বললাম, তার ক্ষেত্রে 1 বছর ভালো আম হয়, আবার 1 বছর একটু আম কম থাকে। এটা অফ ইয়ার অন ইয়ার বলা হয়। যদি আমার অন ইয়ার থাকে এবং আমার একটা ভালো লাভ পাওয়ার সম্ভাবনা থাকে, সেই সময় কিন্তু ছোট গুটি অবস্থায় কিন্তু একবার হরমোন স্প্রে করতে হবে। আমরা বাজারে যে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বলে যে হরমোন বাজারে প্ল্যানোফিক্স নামে বিক্রি হয়, সেটি কিন্তু আমার খুব অল্প পরিমাণে লাগে। 4.5 লিটার বা 5 লিটার জলে 1 ml একবার স্প্রে করে রাখবেন এই সময়টা, ছোট গুটি আকারে, মার্বেল দানার আকারে। তার 15 থেকে 20 দিন বাদে আবার একবার স্প্রে করে রাখবেন, তাতে মোটা শক্ত হবে, আমটা বার বৃদ্ধি ভালো হবে এবং আমটা কিন্তু ঝরবে অনেকটা কম। লক্ষণীয়ভাবে এই সময়টা কিন্তু আম গাছের তলায় সেচের বন্দোবস্তটা ভালো করে চালাতে হবে, কেননা সেচ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়টা গরম বাড়তে শুরু করছে, তার সঙ্গে মানে গাছের ভেতরে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ফলে কিন্তু জলের যদি অভাব হয়, তাহলে স্বাভাবিকভাবেই কিছুটা আম ঝরে যায়। যদি কোনো কারণে বৃষ্টি হয়,
বৃষ্টি হলেও কিন্তু অসুবিধা নাই, বৃষ্টিটা সেচের জন্য কাজে লাগবে। আমাকে লক্ষ্য রাখতে হবে আমাদের যে এই বৃষ্টির ফলে যে আর্দ্রতা বাড়বে তাতে যেন রোগ পোকার আক্রমণটা না বাড়ে, এবং রোগ পোকার আক্রমণ বাড়তে পারে ভেবে কিন্তু আমরা যে প্রতিরোধমূলক স্প্রে বললাম এটি কিন্তু চাষিদের আরেকবার যে স্প্রেটির কথা বললাম সেটা এই সময়টাই নিতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ, এইখানে আমি আপনাকে একটু থামাবো বা আমার একটু জানার আছে যে এ তো গেল নানান ধরনের প্রিভেন্টিভ মেজার যেগুলো আপনি বললেন বা একটা পথ দেখালেন। প্রাথমিকভাবে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো রাখতে হবে। কি খাবার দাবার দেওয়া হবে গাছকে? অবশ্যই চাষি ভাইদের কাছে এটা একটা প্রধান জিনিস, সার ব্যবস্থা। মানে পরবর্তী আলোচনায় আসার আগে আমার মনে হয় যে এটাতে একটু জেনে নেওয়া দরকার বা জানিয়ে দেওয়া দরকার। নিশ্চয়ই চাষি ভাইরা জেনে রাখুন, আমরা সবসময় গাছ লাগাই, কিন্তু যারা খুব অল্প পরিমাণে গাছ লাগান তারা অনেক সময় আমাদের কাছে এসে বলেন যে আমার ভালো আম হচ্ছে না বা ঠিক মতো আম হচ্ছে না। যারা বাড়িতে শখের বাগান লাগান তাদের ক্ষেত্রে এটা শুনতে পাই। চাষের ক্ষেত্রে সাধারণভাবেই চাষি ভাইরা একটু অন্যান্য সার দেন, ফলে কিছুটা হয়, ফলন হয়, কিন্তু একটা ভালো ফল পেতে গেলে বা ভালো ফলন পেতে গেলে আমার কিন্তু বছরে একটা সার ব্যবস্থাপনা করতে হবে। সেই সার ব্যবস্থাপনাটা বর্ষার আগে একবার সার দেবেন, বর্ষার পরে একবার সার দেবেন। যে সময়টা শুকনো সময়, যেমন চৈত্র বৈশাখ মাস, যে সময়টা প্রথম বৃষ্টি শুরু হচ্ছে সেই সময় একবার সার দেওয়া দরকার, এবং তার সঙ্গে সঙ্গে বর্ষা শেষ হয়ে গেলে একবার সার দেওয়া দরকার। সাধারণভাবে এখন কিন্তু বর্ষা একটু দেরি করে শেষ হচ্ছে, সেইটি দেখিয়ে দিতে পারেন ভাদ্র আশ্বিন মাস, কিন্তু কার্তিক মাসের আগে আপনি সার দেওয়াটা অবশ্যই মানে শেষ করে রাখবেন। কি সার দেবেন? যখন প্রথম আমার গাছটা লাগানো হয় প্রথম বছর, তখন সাধারণভাবে চাষি ভাইরা বা যারা লাগান তারা একটু গোবর সার দিয়ে, তার সঙ্গে সঙ্গে একটু সিঙ্গেল সুপার ফসফেট 500 গ্রাম দিয়ে গর্তে দিয়ে, তার সঙ্গে একটু দানা বিষ, মানে আমরা যেটা সাধারণভাবে বলি যে মাটি বাড়িতে যে সমস্ত রোগ পোকা সেগুলো থেকে লাগানো হয়। এরপরে প্রথম বছরে কিন্তু আপনারা ভালো করে জেনে রাখুন, ইউরিয়া মোটামুটিভাবে 160 গ্রাম, তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট যেটি বাজারে ফসফেট সার সেটি 250 গ্রাম, এবং আমার যেটা পটাশ সার আছে সেটিও কিন্তু 125 গ্রাম। এটা কি করতে হবে, এই যে অনুপাতটা আমি বললাম এটিকে দুটি ভাগে ভাগ করে 15 থেকে 20 কেজি শুকনো গোবর সারের সঙ্গে ভালো করে মিশিয়ে আমার গাছ থেকে অন্তত গাছটা যখন ছোট অবস্থায় লাগাবো তার যতটুকু ডালপালা ছড়াবে সেই আকারটা হিসাব করে নিয়ে একটা রিংয়ের মতো করে একটা নালা কেটে আপনারা দিতে হবে। আলোচনার একদম শেষে আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইবো, একদম দু এক কথায়, যে ফল যখন গাছে এলো বা ধরলো, খুব সুন্দর লাগেও দেখতে, কিন্তু সেই ফলটা চয়ন করব আমরা কিভাবে, এবং খুব সংক্ষেপে যে ফলটা সংরক্ষণ কিভাবে করতে হবে। ঠিক, ফল চয়নের উপরে কিন্তু আমার দামটা নির্ভর করে এবং আমার পরবর্তীকালে দাম পাওয়াটা নির্ভর করে। আমরা যারা ফল চয়ন করব তারা কিন্তু একটু আকশির সঙ্গে একটা যদি ঠুসি বেঁধে নেওয়া হয়, যেটা আমরা সাধারণভাবে বলি, এবং এমনভাবে যেটা ফলটা চয়ন করব যাতে একটু মোটা থাকে। আমার যদি 2 ইঞ্চি মতো বা 1 ইঞ্চি মতো মোটা থাকে, তাহলে ওই ফলটা চয়ন করবার পরে যাতে কোনো আঘাত না লাগে, সেক্ষেত্রে আমরা একটা বাঁশ দিয়ে যন্ত্রের মতো বানিয়েও নিতে পারি। এখন বর্তমানে কিন্তু এরকম ধরনের যন্ত্র বেরিয়েও গেছে ব্যবসায়িকভাবে। তাহলে সেইভাবে চয়ন করার পরে যে প্রথম যে কষ্টটা, আমরা যদি মানে আমটিকে একটু উল্টো করে বাঁশের বাখারির মধ্যে রাখতে পারি সেরকমভাবে, এখন সেরকমও রাখারও যন্ত্র বেরিয়ে গেছে, রাখারও সেই ব্যবস্থাপনা বেরিয়ে গেছে, তাহলে রসটা ঝরে পড়বে না এবং গায়ে দাগ পড়বে না, এবং আমটার একটা ভালো আমরা দাম পাবো। চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন ডক্টর শুভদীপ নাথ, ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা বা দর্শকরা তো আজকে শুনলেন, আজকের এই আলোচনার থেকে আপনারা নিশ্চয়ই যারা আম চাষ করবেন ভাবছেন বা অলরেডি যারা আম চাষে আছেন তাদের পক্ষে কিন্তু খুবই লাভজনক। এটা আমরা বুঝতে পারলাম যে সামগ্রিক আলোচনার থেকে এটা বোঝা গেল যে আম চাষ যদি আপনারা সঠিকভাবে করেন, যে পথটা কৃষি বিশেষজ্ঞ দেখালেন, তাহলে আগামী দিনে আর আপনাদের খুব একটা হতাশ হতে হবে না। আমের আম আটিরও দাম। আচ্ছা বাচ্চারা, তোমরা এটার একটা উদাহরণ দাও তো। মাস্টার মশাই, আমার বাবা একটা ক্ষেতে 2টো ফসল ফলায়, এইটাই তো হলো আমের আম আটিরও দাম। আচ্ছা তুমি কার ছেলে? আমি হরিয়া চাষির ছেলে। কৃষকদের পাঠশালায় শেখা কথা গ্রহণ করো। গমের মতো মুখ্য ফসলের সাথে ছোলা, মসুর, মটর, তিল বা সূর্যমুখী ইত্যাদি লাগাও আর দ্বিগুণ মুনাফা কামাও। এনএফএসএম এর সহায়তার আলো প্রত্যেকটা ক্ষেতের জন্য ভালো। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান।
তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800 180 1551। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পেঁয়াজ চাষ নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিউড়ির সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু ডক্টর অর্জুন গড়াই। অর্জুনদা, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে পশ্চিমবঙ্গে পেঁয়াজ চাষের চিত্রটা কি? দেখুন, পশ্চিমবঙ্গের পেঁয়াজ চাষ যা হয় সেটা খুব একটা সুখকর নয়। আমাদের রাজ্যে মোটামুটি 23 থেকে 24,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয় এবং তা থেকে যে ফলনটা পাওয়া যায় 2.5 লাখ মেট্রিক টন মতো, যেটা দিয়ে আমাদের যে প্রয়োজন পেঁয়াজের 20% চাহিদা মেটাতে পারে। আর বাকিটা আমাদের কিন্তু অন্যান্য রাজ্য থেকে আমদানি করতে হয়। আর তাছাড়াও ফলনও মানে প্রত্যেক জেলায় সমানভাবে হয় না। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে যেরকম হারে ফলন পাওয়া যায় অন্যান্য জেলাগুলোতে ফলনের হারও কম। অথচ আমাদের কিন্তু সব ক্ষেত্রে পেঁয়াজের ব্যবহার মানে অবশ্যই মানে সমস্ত সারা ভারতবর্ষে সেটা হয়ে থাকে এবং এর দামটাও কিন্তু সারা বছর জুড়েই থাকে। ঠিকই। তো সেক্ষেত্রে প্রথম যেটা আমার প্রশ্ন, যে জাত নির্বাচন, মানে পেঁয়াজ চাষের ক্ষেত্রে আসি এবার, সেক্ষেত্রে প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে ভালো জাতের নির্বাচন। ভালো জাত নির্বাচনটা যদি বলেন। দেখুন, আমাদের পেঁয়াজ চাষ আমাদের এই যেটা রবি মরশুম, এখানেই মেনলি চাষটা হয়। এছাড়াও আমাদের সরকার থেকে খরিফ মরশুমেও চাষে জোর দেওয়ার কথা বলছেন। তো রবি মরশুমে যে জাতগুলো আমাদের এলাকায় ভালো ফলন দেয় সেগুলো হলো সুখ সাগর, পুষা রেড, পাটনাই রেড, এই জাতগুলো ভালো ফলন দেবে। আচ্ছা, কি পরিমাণে আমরা ব্যবহার করব? এই ধরুন পেঁয়াজ চাষ, ধরুন বীজ থেকে চারা তৈরি করে করা যেতে পারে। আবার অনেক সময় ওই বীজ সরাসরি মূল জমিতে ছড়িয়ে করা যেতে পারে। আবার পেঁয়াজ বা কন্দ যেটা, সেটাও মূল জমিতে রোপণ করে অনেক সময় পেঁয়াজ চাষটা করা হয়। আমরা বীজতলা তৈরি নিয়ে আলোচনা করছি না, কারণ সময়টা পেরিয়ে গেছে। আমরা যেটা তবে বীজতলার জন্য যেটুকু মানে বীজটা লাগে, যদি উন্নত জাত হয়, যেগুলো বললাম আর কি, সুখসাগর, পুষা রেড, এগুলো মোটামুটি 1 কেজি 200 থেকে 250 গ্রাম মতো 1 বিঘার জন্য বীজ লাগবে। এটা যদি হাইব্রিড জাত হয়ে যায়, যেরকম হাইব্রিড জাতের মধ্যে যেরকম সিওল রেড আছে, রাজা রেড আছে, এই রকম জাত যেগুলো হাইব্রিড, সেগুলোর জন্য কিন্তু বিচনের পরিমাণটা কম হবে, মোটামুটি 650-700 গ্রাম 1 বিঘার জন্য। আচ্ছা। আবার যখন কন্দ লাগানো হয়, মোটামুটি 1 বিঘার জন্য 1.5 থেকে 1 কুইন্টাল 70 কেজি মতো 1 বিঘার জন্য লাগবে। আবার চাষি ভাইরা অনেক সময় লোকাল যেটা থুপি পেঁয়াজ বলা হয়, ছাঁচি পেঁয়াজ নামেও অনেকে বলে থাকেন, তো এইটা লাগাতে গেলে কাঠার ক্ষেত্রে সেখানে 1 কাঠার জন্য 14 থেকে 15 কেজি মতো বীজ লাগবে। আচ্ছা, মানে এটা মানে নির্ভর করছে কিরকম ভাবে আমরা করছি। আচ্ছা, মূল জমি তৈরি এবং মূল সারের ব্যবহার কিভাবে করব? পেঁয়াজ চাষটা মাটিটা আমাদের সতর্ক রাখতে হবে যে দোঁয়াশের দিকে মাটি যদি হয়, বেলে দোঁয়াশ বা পলি সমৃদ্ধ মাটিতে পেঁয়াজ চাষটা কিন্তু ভালো হয়। এঁটেল মাটিতে করা যাবে না তা নয়, তবে সেখানে প্রচুর পরিমাণে জৈব সারটা প্রয়োগ করতে হবে। তো যদি বেলে দোআঁশ বা পলিযুক্ত মাটি হয় খুবই ভালো হয়, সেখানে 3-4টি আড়াআড়ি চাষ দিতে হবে গভীরভাবে, এবং
এঁটেল মাটির ক্ষেত্রে আর একটা বরং বেশি চাষ দিলে ভালো হয়। জমি তৈরি করতে হবে আড়াআড়ি করে চাষ দিয়ে। এরপরে যে আমাদের সারের ব্যাপারটা আসছে, সেখানে জৈব সার প্রচুর পরিমাণে দিতে হবে। 1 বিঘার জন্য 25 থেকে 30 কুইন্টাল গোবর সার বা কেঁচো সার, পচানো অথচ শুকনো, এরকম সার প্রয়োগ করতে হবে। আর লাগবে মূল সার হিসাবে ইউরিয়া এবং এসএসপি এমওপি দিয়ে যদি চাষি ভাই চাষ করেন, তাহলে ইউরিয়া লাগবে আপনার 22 কেজি 1 বিঘার জন্য, এসএসপি লাগবে 80 কেজি এবং এমওপি মানে মিউরেট অফ পটাশ লাগবে 16 কেজি। আচ্ছা, এটা গেল। এবার যদি কোনো চাষি ভাই ডিএপি দিয়ে চাষ করেন, সেক্ষেত্রে 10 কেজি ইউরিয়া লাগবে, 30 কেজি ডিএপি লাগবে এবং ওই 16 কেজি সেটা লাগবে এমওপি লাগবে, পটাশ লাগবে। আবার যদি কেউ 10-26-26 দিয়ে চাষ করেন, তাহলে 1 বিঘার জন্য লাগবে আপনার 13 কেজি ইউরিয়া, 38 কেজি 10-26-26 এবং 20 কেজি সিঙ্গেল সুপার ফসফেট। এই হলো আমার মানে সারের মূল জমিতে সারের সময়। এরপরে পরবর্তীকালে চাপান সার হিসাবে 2বার সার দিতে হবে। প্রথম 21 থেকে 25 দিনের মধ্যে চাষি ভাইরা যেটা করবেন, সেটা 11 কেজি ইউরিয়া দেবেন 1 বিঘার জন্য এবং 8 কেজি পটাশ এমওপি দেবেন 1 বিঘার জন্য। দ্বিতীয় চাপান যখন দেবেন মোটামুটি 45 থেকে 50 দিনের মধ্যে, সেই সারটাও কিন্তু প্রথম চাপান সার যেটা দেওয়া হলো মানে 11 কেজি ইউরিয়া এবং 8 কেজি এমওপি 1 বিঘার জন্য প্রয়োগ করবেন। অর্জুনদা, মানে চাষের সময়টা কোনটা, মানে সেটা প্রথম কথা, চারার বয়স আর চারা রোপণ কিভাবে করব সেটা? চাষের সময়টা যদি রবি বা শীতকালীন হিসেবে যে পেঁয়াজ চাষটা, চাষি ভাইরা পুরো পৌষ মাসটা ধরে যদি চাষ করতে পারেন, পুরো পৌষ মাস জুড়ে, তাহলে ভালো ফলন পাওয়া যাবে। এবার রবি চাষের ক্ষেত্রে পেঁয়াজ চারার মানে বীজতলায় পেঁয়াজ চারাটা তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে পেঁয়াজ চারার বয়স হবে 6 থেকে 7 সপ্তাহ। এবার যদি পুরো পৌষ মাসটা প্রথম থেকেই ধরা যায় যে মানে মূল জমিতে চারা রোপণ করার সময়, তাহলে তারও মোটামুটি অগ্রহায়ণ বা কার্তিকের মাঝামাঝি বা কার্তিকের শেষ থেকে বীজতলাটা তৈরি করতে হবে। মানে বীজতলায় চারাটা যেন 6 থেকে 7 সপ্তাহ কম করে থাকে। আচ্ছা আচ্ছা, এটা গ্রীষ্মে তো করার কোনো উপায় অবশ্যই আছে। আমি আগেই বলেছি যে খরিফ সিজনেও আমাদের সরকার থেকে পেঁয়াজ চাষের জন্য জোর দেওয়া শুরু করেছেন এবং গত 2-1 বছর ধরে চলছেও। সেখানে জ্যৈষ্ঠ মাসের দিকে যদি বীজতলাটা তৈরি করা যায়, তার জন্য জাত কিন্তু আলাদা আছে। যেখানে N53 মানে নাসিক 53 একটা জাত আছে বর্ষাকালীন পেঁয়াজ চাষের জন্য। তারপরে এগ্রি ফাউন্ড ডার্ক রেড আর একটা জাত আছে, ভালো আলো সংবেদনশীল নয় এরকম জাত। তো এই জাতগুলো খরিফে চাষ করা যাবে এবং সেখানে জ্যৈষ্ঠ মাসের দিকে বীজতলাটা তৈরি করতে হবে এবং সেখানে বীজতলার পরিচর্যাটা ভালোভাবে করতে হবে বর্ষার জন্য, উপরে ছাউনি দিয়ে। এবং সেখানে বীজতলায় যে চারা তৈরি করব, সেই চারার বয়স হবে মোটামুটি 7 থেকে 8 সপ্তাহ, এর কম যেন না হয়। তাহলে শীতকালীনের ক্ষেত্রে 6 থেকে 7 সপ্তাহ, 7 থেকে 8 সপ্তাহ হবে খরিফ মানে বর্ষাকালীন পেঁয়াজের জন্য। একটু বেশি এবং জাতগুলো একটু আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, চারা রোপণ পদ্ধতিটা? চারা রোপণ পদ্ধতি বলতে বয়স হয়ে গেলে, মূল জমি তৈরি হয়ে গেলে চারা আমরা বীজতলা থেকে তুলে মূল জমিতে লাগাবো। মোটামুটি এখানে চারার দূরত্ব মানে দুটো সারির মধ্যে দূরত্ব এবং একই সারির মধ্যে যে চারাগুলো বসবে তাদের মধ্যে দূরত্বটা খেয়াল রাখতে হবে। মোটামুটি 15 সেন্টিমিটার দুটো লাইনের মধ্যে এবং 10 সেন্টিমিটার একটা চারা থেকে একই লাইনের মধ্যে একটা চারা থেকে অন্য একটা চারার দূরত্ব হবে। আর যদি অনেকে থুপি পেঁয়াজ লাগান এই শীতকালীনের সময়, সেক্ষেত্রে 1 ফুট দুটো লাইনের মধ্যে এবং 15 সেন্টিমিটার একই লাইনে দুটো কন্দের মধ্যে দূরত্ব হবে। বেশ। আচ্ছা, আগাছা, রোগ এবং পোকা, এই তিনটে সমস্যা সব চাষের ক্ষেত্রে। পেঁয়াজ চাষের পেঁয়াজে কি পেঁয়াজ চাষেও আগাছা তো সাংঘাতিক সমস্যা। হ্যাঁ, বিশেষ করে এমনি শীতকালে যেসব আগাছাগুলো হয়, পেঁয়াজ লাগানোর মূল জমিতে লাগানোর পরেই মোটামুটি 5 দিনের মধ্যে কিছু কিছু রাসায়নিক আগাছানাশক আছে, সেগুলো যদি প্রয়োগ করা হয় সঠিকভাবে, বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই যে কোনো আগাছানাশক প্রয়োগ করার ক্ষেত্রে। তো পেঁয়াজের ক্ষেত্রে মানে 1 গ্রাম জলে যদি 15 ml অক্সিফ্লুরোফেন, আরেকবার বলছি চাষি ভাইদের উদ্দেশ্যে, অক্সিফ্লুরোফেন একটা আগাছানাশক, সেটা 1 ট্যাঙ্ক বা 1 গ্রাম জলে 15 লিটার জলে 15 ml হিসাবে মিশিয়ে যদি 8 শতক জমিতে প্রয়োগ করা হয় ভালো ফল মানে কাজ দেবে, মানে আগাছার উপদ্রবতা কম হবে।
এছাড়াও পেন্ডিমিথালিন 425 ml 1 বিঘার জন্য বা ব্যাসালিন 125 ml 1 বিঘার জন্য এই দুটো আগাছানাশকও ব্যবহার করা যেতে পারে। এরপরে অবশ্য মোটামুটি 2 থেকে 2.5 মাসের মধ্যে আরও দুটো যদি নিড়ানি দেওয়া যায়, হাত নিড়ানি যদি দেওয়া যায় মানে ভালো ফলন পাওয়া যায়। এবার রোগ এবং পোকা, রোগ পোকা সংক্ষেপে। রোগের বলতে পেঁয়াজের মধ্যে একটা আছে আপনার ঝলসা রোগ, 2 নম্বর যেটা, এগুলো সবই ছত্রাক ঘটিত রোগ। মানে পেঁয়াজ পাতার উপরে সাদা সাদা ছোপ ছোপ দাগ দেখা দেবে। আর একটা আছে অনিয়ন পার্পেল ব্লচ নামে, যেটা ওই পচন ঘটিত, পেঁয়াজ পাতায় পচা পচা দাগ হবে, চারদিকটা একটু পিঙ্ক মানে বেগুনি রঙের দেখা দেবে। এই দুটো রোগ মোটামুটি জমিতে দেখা দেয়। এছাড়া গোড়া পচা একটা রোগ আছে, মানে নেক, যেখানে ঘাড় পেঁয়াজের মানে মাটি এবং পেঁয়াজের কন্দ সংলগ্ন অংশে ঘাড় পচা রোগ একটা আছে। সবই ছত্রাক ঘটিত রোগ। এগুলোর ক্ষেত্রে যদি আমরা কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব মিশ্রণ যে বাজারে পাওয়া যায়, সাফ, কম্প্যানিয়ন, কম্বি প্লাস, এইসব ওষুধগুলো যদি 2.5 গ্রাম প্রতি লিটার জলে এই হারে মিশিয়ে স্প্রে করা যায়, অথবা প্রথম দিকে কপার অক্সিক্লোরাইড মানে কপার ঘটিত ওষুধ যদি চাষি ভাইরা স্প্রে করেন, মানে তাহলে কিন্তু এই রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। বেশ। আর পোকার মধ্যে পেঁয়াজে সেরকম পোকার উপদ্রব দেখা যায় না। একটা পোকা, চষি পোকা বা থ্রিপস যেটা বলা হয়, পেঁয়াজ পাতার একবারে উপরি ভাগ থেকে মোটামুটি 1 থেকে 1.5 সেন্টিমিটার নিচে একবারে উপরে ভাগ থেকে রস চুষে খায় এবং ওই উপর দিকটা শুকিয়ে যেতে থাকে। এটা হচ্ছে চষি পোকা বা পেঁয়াজের যে পোকাটা দেখা যায় তার সিমটম। পোকাকে সরাসরি দেখা নাও যেতে পারে। তো এক্ষেত্রে যদি কোনো সর্বাঙ্গীবাহী বিষ যেরকম কার্বোসালফান বা ডাইমেথয়েড এইসব গ্রুপের যদি ওষুধ আমরা স্প্রে করি 2 একবার, তাহলে কিন্তু এই পোকাটা উপদ্রব কমানো যেতে পারে। আমার শেষ প্রশ্ন, যে ফলন এবং আয় ব্যয়ের হিসেব যেটা প্রধান, যে আমার কত টাকা খরচ হবে? ফলন, আয় ব্যয়ের এবং ফলন হিসাব মোটামুটি দেখা গেছে 1 বিঘা জমি চাষ করতে খুব বেশি হলে সব কিছু ধরে 15,000 টাকা মতো খরচ হয়। আচ্ছা। আর 1 বিঘা জমিতে যদি যে কথাগুলো বললাম ভালোভাবে চাষ করা যায় উপযুক্ত পরিচর্যা করে, মোটামুটি 30 কুইন্টাল ফলন পাওয়া যাবে। এবং যখন পেঁয়াজ ওঠে তখন পেঁয়াজের দাম খুব কম। এখন পেঁয়াজের দাম বাজারে 20-25 টাকা কেজি। তখনকার হিসাব ধরলে যদি 10 টাকা কেজি ধরা হয়, তাহলেও আমার মোটামুটি 30,000 টাকা 1 বিঘাতে। তাহলে আমাদের নিট লাভ যেটা দাঁড়াচ্ছে 15,000 টাকার মতো কিন্তু নিট লাভ দাঁড়াচ্ছে। মানে একটা সাংঘাতিক ব্যাপার। মানে অন্যান্য ফসলের তুলনায় কিন্তু অনেকটাই বেশি পরিমাণ লাভটা পাওয়া যাবে। অর্জুনদা, অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা আলোচনা আমরা শুনলাম। আমরা তখন আলোচনা করছিলাম ডক্টর অর্জুন গড়াইয়ের সাথে পেঁয়াজ চাষ নিয়ে। আমরা কিন্তু বুঝতে পারলাম যে বছরে কিন্তু 2 বার, অর্থাৎ প্রথমে হচ্ছে যে নভেম্বর মাসে এবং তারপর হচ্ছে আবার গ্রীষ্মে জ্যৈষ্ঠ মাসে কিন্তু পেঁয়াজ চাষের কথা বলা হচ্ছে বারবার সরকারের তরফ থেকে। এটা খেয়াল রাখবেন যে কারণ পেঁয়াজের কিন্তু বাজার মূল্য নিয়ে আমাকে নতুন করে কিছু বলার নিয়ে আমরা তো আলোচনা করলামই, যে এর বাজারটা কি পরিমাণ এর অর্থ আপনারা লাভ করতে পারেন সেটা বোঝাই গেল। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার।
কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।